জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন জেনেভাতে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টে তারা স্পষ্ট করে তুলে এনেছে বাংলাদেশে কি ঘটেছিল। এই রিপোর্ট আসার পরে ভারতের শেখ হাসিনাকে তো বাংলাদেশ গভর্নমেন্ট চেয়েছে বিচারের করার জন্য, তাকে দরকার, এখানে তাকে দিবে হয়তো না, কিন্তু এর একটা মোরাল একটা প্রেসার তার উপর পড়বে। জাতিসংঘের এই রিপোর্টটা খুবই ক্রিটিক্যাল, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কন্ট্রিবিউট করবে ভবিষ্যতে একটা গাইডলাইন হিসেবে। আওয়ামী লীগের একজনও এগিয়ে আসছে না বলতে যে আমরা দুঃখিত, আমরা এইভাবে না করে আমরা নতুন ভাবে আওয়ামী লীগকে তৈরি করি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন জেনেভাতে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টে তারা স্পষ্ট করে তুলে এনেছে বাংলাদেশে কি ঘটেছিল, অর্থাৎ এই জুলাই অভ্যুত্থানের সময় কি ঘটেছিল এবং সেই সময় যে নির্যাতনগুলো হয়েছিল, যে হত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, সেগুলোর জন্য তারা সরাসরি শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী তার নাম এনেছেন। যদিও তারা এই ঘটনার বিশ্লেষণের পাশাপাশি কিছু সুপারিশ দিয়েছেন, যেখানে তারা র্যাবকে বিলুপ্ত করার কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে নিষেধাজ্ঞা না দেওয়ার জন্য বলছেন, এবং যেসব কর্মকর্তারা পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আছেন, তারা যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে বলছেন। অনেকগুলো সুপারিশ, 50টার মতো তারা দিয়েছেন। সাথে একটা বিষয় উল্লেখ করেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তারা যে সংখ্যাটা দিয়েছে সেটি হলো যে 1181টি মামলায় 98,137 জনকে আসামি করা হয়েছে, গণহারে আসামি হচ্ছে এবং সেগুলো হয়রানি হচ্ছে, নানা বিষয় তারা তুলছে। জাতিসংঘের এই রিপোর্ট কতটা গুরুত্বপূর্ণ এবং এটি যে তৎকালীন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বাংলাদেশে বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচার প্রক্রিয়া, বিশেষ করে মানবাধিকার বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, সেখানে এই রিপোর্টটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? আমি মনে করি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমনিতে তো আমাদের হাতেই এভিডেন্স আছে যে তারা এই সমস্ত নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এখন একটা থার্ড পার্টি, এক্সটার্নাল পার্টি এসে নিরপেক্ষ তদন্ত করে এটা বের করেছে। এটা ডেফিনেটলি একটা ক্রিটিক্যাল রোল প্লে করবে এবং আমি মনে করি এই রিপোর্ট আসার পরে ভারতের শেখ হাসিনাকে তো বাংলাদেশ গভর্নমেন্ট চেয়েছে বিচারের করার জন্য, তাকে দরকার, এখানে তাকে দিবে হয়তো না, কিন্তু এর একটা মোরাল একটা প্রেসার তার উপর পড়বে। আচ্ছা, যেখানে ফার্স্ট অফ অল জোর ভাই আমি একটা কথা বলে রাখি, মৃত্যু একটা মৃত্যু হোক, 10টা মৃত্যু হোক, এটা দুঃখজনক, ঘৃণার হোক, কিন্তু এটা একটা মোরাল, যে জাতিসংঘের যে প্যাচটা খেলে আর কি, যেখানে ডিসপ্রপোর্শনেটলি মানুষ মারা গেছে সরাসরি একটা স্বৈরাচার সরকারের আন্ডারে, এবং ডিউরিং দিস কেয়ারটেকার গভর্নমেন্টের সময় অনেক বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু দিস আর নট মোরালি ইকুয়াল, তাই না? এবং যেভাবে মোরাল ইকুইভ্যালেন্স আনার চেষ্টা করছে, ওইটাকে একটু ইয়া দেওয়ার জন্য, নিউট্রাল করার জন্য, এই জিনিসগুলো আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। অফকোর্স যারা ক্ষুদ্র নীতিগ্রস্ত বলেন, আহমদিয়া বলেন, তারপরে আওয়ামী লীগের লোকজন বলেন, এবং প্রফেসর ইউনূস কিন্তু বারবার বলেছে, তোমরা এসে তদন্ত করো, তোমাদেরকে আমরা পথ খুলে দিলাম। সবগুলোর সাথে একটা পলিটিক্যাল কানেকশন ছিল, যে নট নেসেসারিলি যে এই লোকটা সংখ্যালঘু বলে আক্রমণ করেছে, তার সাথে পলিটিক্যাল এই ব্যাপারটা ইয়ে হয়ে গেছে, মেসড আপ হয়ে গেছে, তাই না? এই জিনিসটা কিন্তু অ্যাগেন এটাও ঘৃণার হোক। আপনি ওখানে যাবেন কেন? আমার বন্ধুরা প্রায় কল করে যে বাংলাদেশ এখন কোনো কিছু কাজ করে না, আজকে এই দল ইয়া করে, অন্য দল ইয়া করে, তার এই ক্ষোভ, তার 15 বছরে মানুষের এত ক্ষোভ সৃষ্টি হয়েছে, তারা মনে করছে যে এই ছাত্র জনতা যদি একটা সরকার পরিবর্তন করে ফেলতে পারে, তাহলে আমরা এই সুযোগে কেন আমাদের দাবিগুলো, ন্যায্য দাবিগুলো, অথবা তাদের মতো করে মনে করছেন ন্যায্য দাবিগুলো পালন করতে পারবো না? তাই আপনি যে প্রশ্ন উত্তর দিলেন, অফকোর্স এটা ক্রিটিক্যাল রোল প্লে করবে, এটা একটা ভালো জিনিস হয়েছে। এবং আইসিসি এর সাথেও প্রফেসর যোগাযোগ করেছেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, তাদের যদি একটা ইনভেস্টিগেশন আসে, তাহলে মরাল প্রেশারটা দিনকে দিন বাড়বে। আমি কিন্তু একটা জিনিস শেয়ার করি, এই যে আমি কিন্তু কোনো রাজনৈতিক দল আপনি নিষিদ্ধ করবেন, নামে নিষিদ্ধ করবেন, তাই না? হয়তো নামটা চেঞ্জ করে আরেকটা দল আসবে, এটাতে কোনো ফায়দা নেই আসলে। কিন্তু যে লোকগুলো জড়িত ছিল, ওদেরকে বিচারের আওতায় আনা দরকার। এবং যদি এইটা হয়, তখনই লোকজন তাদের মধ্যেই, আওয়ামী লীগ যারা করেন তারাও ভাববেন যে আমাদের কেন আজকে এই অবস্থা, তাদের মধ্যে যে গণতন্ত্রের যেই স্পৃহা, এটা ফিরে আসবে। আনফরচুনেটলি বাংলাদেশে এই দুই পার্টি বলেন, বিএনপি বলেন অথবা আওয়ামী লীগ বলেন, ওদের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই, তাই না? এখন যেই ভাবে এগোচ্ছে, আমি আসলে একটু শঙ্কিত। প্রত্যেক দিন বাংলাদেশে একটার পর একটা ইয়া হচ্ছে, সরকার এটাকে ইচ্ছা করে পারছে কিনা,
যেমন ধরেন আমি একটু প্রসঙ্গে একটা জিনিস 32 নম্বর কথাটা আমি আনছি, অনেকে অনেক ধরনের থিওরি দিবেন, মানে অ্যাগেন আমি ইকুইভ্যালেন্সের কথা বলছি। আসলে এখানে একটা হিস্টোরিক্যাল, যেমন ধরেন আমি বঙ্গবন্ধুকে অনেক ব্যাপার আমি ক্রিটিক্যাল অ্যাডমায়ারার ওনার বলেন, উনি অনেক খারাপ কাজ করেছেন কিন্তু উনি তো অনেক ভালো কাজও করেছেন, তাই না? তো 32 নম্বর তো একটা বাংলাদেশ স্বাধীনতার সাথে জড়িত। Right. সেই জায়গায় যারা ভালোবাসেন ওনাকে তাদেরও জন্য, যারা ভালোবাসে না তাদেরও এই সমস্ত হিস্টোরিক্যাল প্লেসকে কখনোই পোড়ায় ফেলাতে নাই। এটা আসলে ঠিক হয়নি। এইটা দিয়ে আপনি কি আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবেন? তা না। আওয়ামী লীগের যারা ভালোবাসে তারা অন্য নামে আসবে, হয়তো আওয়ামী লীগ নামে আসবে না, অন্য নামে আসবে। তো ওই ব্যাপারটা আমার ভালো লাগেছে। আমি কিন্তু আমি মানে এগেইনস্ট অফ তাদের মানে তো জি জি আমি আপনার সঙ্গে অনেকটুকু একমত। তাদের তো এইটুকু জানার কথা যে আওয়ামী লীগ 15 বছর অনেক কিছু নাম গন্ধ মুছে দিতে চেয়েছিল, কিন্তু তারা তো এখন ফিরে এসেছে। এখন তারা যদি, এই ছাত্ররা, এই সরকার যদি মনে করে যে আওয়ামী লীগেরও অনেক কিছু মুছে দেবে, মুছে দিলে তো আসলে ভবন তো আসলে একটা বাহ্যিক জিনিস, চেতনাটা এইটা অন্যভাবে কাজ করে। আমি একটু সময় বেশি পাবো না, না এই বিষয়গুলো আলোচনা করা যেত। জি অ্যাড করছি, এটা আসলে মানে যারা কনসেপ্টুয়ালি রং হয়েছে, এটা শুধু যে আওয়ামী লীগকে আঘাত করছে তা না, কিন্তু অনেকেই যারা হিস্ট্রির সাথে জড়িত, যারা আওয়ামী লীগ করেন না, তাদেরও অনেকের মনে আঘাত করেছে এইভাবে জ্বালিয়ে পড়ে একটা মাটির মতো করে দেওয়াই হিস্টোরিক্যাল একটা মানে স্থাপনাকে। আপনি যেটা বললেন এই স্থাপনাটা কিছু না, কিন্তু মানুষের ইমোশনটাকে তো আপনি কিল করতে পারবেন না। আপনি তো ইমোশনটাকে মুছে দিতে পারছেন না, আপনি হয়তো ভবন মুছে দিচ্ছেন। আমরা তো এরকম দেখেছি, বিএনপি অফিস বছরের পর বছর বন্ধ ছিল, জামাতের অফিস বন্ধ ছিল, তারা তো এখন বিপুল বিক্রমে ফিরে এসেছে। অর্থাৎ অফিস বন্ধ রাখলে, ভেঙে দিলে, গুড়িয়ে দিলে, কাউকে বাড়ি থেকে বের করে দিলে যে সমাধান হয়ে যায় তা কিন্তু ইতিহাস বলে না। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে জানতে চাই, যেখানে জাতিসংঘের রিপোর্টে পর্যন্ত যেটা মনে হচ্ছে যে জাতিসংঘের এই রিপোর্টটা খুবই ক্রিটিক্যাল, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কন্ট্রিবিউট করবে ভবিষ্যতে একটা গাইডলাইন হিসেবে। এখন আমি একটু ভিন্ন একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। জি, বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে সে সময় মাস কিলিং হয়েছে, এখন জাতিসংঘের রিপোর্টে বলছে 1400 মানুষকে সে সময় মেরে ফেলা হয়েছে। যাদের নেতৃত্বে মেরে ফেলা হয়েছে তাদের নামও আসছে প্রকাশ্যে, যে তারা নির্দেশ দিয়েছেন, তারা বলেছেন। জাতিসংঘের রিপোর্ট নিয়ে নিশ্চয়ই সেখানে আমরা প্রশ্ন করব না যে তারা একেবারে দলকানা হয়ে কিংবা কারো বিরুদ্ধে গিয়ে করেছেন, কিন্তু যারা করেছেন তারা বক্তব্য, বিতর্ক, বিবৃতি দিয়ে যাচ্ছেন। তারা একবারের জন্য স্বীকার করছেন না এই ধরনের ঘটনাগুলো তারা করেছেন, এই ধরনের ঘটনার জন্য তারা দায়ী। তাদের মধ্যে কোনো অনুশোচনা, অপরাধবোধ কোনো কিছুই দেখা যাচ্ছে না, উল্টো তারা। এটাই কবির হাসান যেটা বললেন যে এদের বিচার হওয়া দরকার, এদেরকে আইডেন্টিফাইড হওয়া দরকার। না, বিচার আপনি করলেন, কিছু মানুষকে জেল, ফাঁসি, নানা কিছু আপনি দিলেন, কিন্তু মূল বিষয়টা যেটা বাংলাদেশকে বিভাজনের, যেটা বাংলাদেশকে দুইটা চেতনায় বিভক্ত করে ফেলা, তো একটা চেতনার মধ্যে তো এই অনুভূতিটাই আসছে না যে তারা এতগুলো মানুষ মেরেছে। তারা এখনো সাফাই গেয়ে যাচ্ছে। যদি আপনি সাফাই গাইতে থাকেন, আসলে আমরা তো বলি পাপীকে না, পাপকে ঘৃণা করতে, আপনি পাপটাকে কি ঘৃণা করা হচ্ছে? আমার কাছে যেটা মনে হয়, একটা হলো এক্সটার্নাল ফ্যাক্টর, একটা বাইরের ফ্যাক্টর, অর্থাৎ ভারত, ইন্ডিয়া এবং হাসিনা। এই ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করবে আমরা এখনো পরিষ্কার নই। এটা যদি আমরা একটু বুঝতে পারি, আমরা হয়তো আগামী সপ্তাহে বা 2-3 সপ্তাহের ভেতরে আমরা একটা গাইডলাইন পেতে পারি। মোদি যদি আমেরিকা ঘুরে যায় এবং যাওয়ার পরে একটা কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করে যে ভবিষ্যতে কি হবে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, তাহলে হয়তো একটা হতে পারে। যেটা হওয়া সম্ভব সেটা হচ্ছে যে হাসিনা ছাড়া আওয়ামী লীগ, হাসিনা ছাড়া আওয়ামী লীগ। এখন হাসিনা ছাড়া আওয়ামী লীগ যদি হয়, তাহলে সেই আওয়ামী লীগকে রেকগনাইজ করে, এবং কবির হাসান যিনি বললেন যে ইলেকশনে তাকে পার্টিসিপেট করতে দেওয়ার সুযোগ বা সহজ, তারা যদি সরি বলে এবং একটা কিছু এগিয়ে নিয়ে আসে ইস্যুটাকে, তাহলে হয়তো সহজে এটা সমাধান হতে পারে। এর আরেকটা হচ্ছে যে ইন্টারনাল ফ্যাক্টর, একটা হলো এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখন বিএনপি, জামাত এবং আওয়ামী লীগের যে সেকশন এবং গ্রুপ, আওয়ামী লীগের একজনও এগিয়ে আসছে না বলতে যে আমরা দুঃখিত, আমরা এইভাবে না করে আমরা নতুন ভাবে আওয়ামী লীগকে তৈরি করি। এইভাবে যদি একটা কোনো রকম লিডারশিপ এবং কেউ এগিয়ে আসতো আওয়ামী লীগের ভেতরে বা বাইরে, আজকে যদি ইলেকশন হয় ডিসেম্বরে বা এর পরে, তাহলে তো আওয়ামী লীগের বহু লোক, যেখানে আওয়ামী লীগের কন্ট্রোল রয়েছে, তারা ক্যান্ডিডেট হবে বিএনপির ক্যান্ডিডেট হিসেবে।
অথবা অন্য ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে, তখন আপনারা কি করবেন? তখন হয়তো তারা আওয়ামী লীগের পার্টির নামে যাবে না, তখন তাদের এই মানসিকতাটা পরিবর্তিত হবে কিনা এবং হলে সেটা কোথায় যাবে, কি হবে, সেখানে ইন্টারনাল ম্যাট্রিক্সে ইন্টারনাল পলিটিক্সে একটা বড় রকম ভূমিকা পালন করবে। এখানে আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে স্টুডেন্ট পার্টি। এখন স্টুডেন্ট পার্টি যদি এগিয়ে আসে, ওদের যে একটা লেজিটিমেট রাইট হয়ে গেছে যে তারা এই আন্দোলনটাকে এইটাকে মানে প্রতিবাদ করে আজকে এই বিপ্লবটাকে সাকসেসফুল করেছে এবং আজকে হাসিনাকে বের করে দেওয়া এবং দেশকে মানে এই অত্যাচারী একটা সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসার যে ক্রেডিটটা তারা ছাত্র, এবং তাহলে কি এই ছাত্র পার্টিটা নতুন পার্টি কি পুরোভাবে এই ক্রেডিটটা পাবে, নেবে, নাকি সাধারণ জনগণ পাবে, নাকি অন্য পলিটিক্যাল পার্টি পাবে? এখানে বিভিন্ন রকম ইন্টারনাল ম্যাট্রিক্স রয়েছে যেটা কাজ করবে আগামী কিছুতে বলে আমার মনে হয় এর দিকে। জুয়েল ভাই, আমি একটা জিনিস শেয়ার করি, 30 সেকেন্ড, যে অনুশোচনার কথাটা আপনি বললেন, ওদেরকে এখন পর্যন্ত অনুশোচনা করতে শুনিনি আমরা। এটা তো আমাদের চোখের সামনে ঘটেছে। এই জিনিসটা তাদের যদি পার্টিকে আবার উজ্জীবিত করতে হয় তাহলে তাদেরকে স্বীকার করতে হবে। তা না হলে জামাত ইসলামের 1971 যে রোল, এত বছর লেগেছে ওদেরকে ওভারকাম করতে, মানে, এবং এটা আমাদের সামনে ওভারকাম হয়নি, এখনো ওভারকাম হয়নি, এখনো আমাদের মনে অনেকের মধ্যে আছে, কিন্তু এইটা তো আমাদের চোখের সামনে ঘটেছে। ইয়াঙ্গার জেনারেশন, এটার আরো 25-30 ইয়ার্সের মধ্যে একটা ইম্প্যাক্ট থাকবে। ওদেরকে যদি পার্টি পুনর্গঠিত করতে হয়, এই অনুশোচনা, সরি বলাটা, এবং এই 32 নম্বর ঘটনার সাথে শেখ হাসিনার ঘটনা জড়িত, তাই না? এখানে বসে কি দরকার ছিল ওকে? মানে সে যদি সত্যি বা আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধু ভালোবাসে, যে আমাকে ছাড়া তো পার্টি কি করো, কিন্তু আমি যতটা শুনি আওয়ামী লীগের ভিতরে লোকজন শেখ হাসিনাকে এখনো জমের মতো ভয় পায়। আমি আপনাকে এই কথাটাই বলতাম আসলে, যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের জন্য যে স্বৈরাচার ছিলেন তা নয়, আওয়ামী লীগের অনেক নেতারা গোপনে বলছেন যে তিনি দলের ভিতরেও স্বৈরাচার। তার বাইরে গিয়ে এই যেটি হয়তো ডক্টর শফিকুর রহমান বলছেন যে কোনো একজন নেতা এসে বলতো, যিনি বলবেন তিনি এখন দল থেকে আউট, এবং অনেকে তো এখনো আশায় হয়তো আছেন, অনেকে কিন্তু বলতে চাচ্ছে, তাদের মনের ভেতরে রয়েছে, কিন্তু কনটেক্সট এবং এই যে পাওয়ার, ফিয়ার, ভয়ে তারা এখনো বলতে পারছে না। সেটা ভারতকে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে ওটাকে ক্লিয়ার করতে হবে। তখন 19 ফেব্রুয়ারি জন্য একটা সুন্দর ভবিষ্যৎ এগিয়ে আসবে বলে আমার মনে হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।